আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাহাতুল ইশাক টিউটোরিয়ালস। আশা করি সবাই ভালো আছো। আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশন চ্যাপ্টারের ক্লাসটা করছিলাম। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসের ব্যাপারে তোমাদের কোনো যদি কোয়েরি থাকে, কোনো সাজেশন থাকে, সেগুলো নির্দ্বিধায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে রেখে দিবে। আচ্ছা, তো আমরা ওরাল ক্যাভিটি আমরা পড়ে ফেলেছি। ওরাল ক্যাভিটির পরে আমাদের কোন জায়গায় ডাইজেশন হয় ঠিকঠাক মতো তোমরা কি বলতে পারো? যে ওরাল ক্যাভিটি একটা মাইনর সাইট অফ ডাইজেশন। এরপরে ডাইজেশনটা হয় কোথায়? এরপর ডাইজেশনটা হয় আমাদের স্টোমাকে। তাহলে খেয়াল করো, এখানে এই হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি মনে করো। ওরাল ক্যাভিটির পরে দেখো, তোমরা কিন্তু আমাকে জায়গার নামগুলো বলতে পারতে হবে কোনটা কি। দেখো, এটা হচ্ছে কি ওরাল ক্যাভিটি, তাই না? ওরাল ক্যাভিটি, ওসি লিখলাম। ওসি মানে আবার অফিসার ইনচার্জ না কিন্তু, হ্যাঁ, থানায় যেমন দেখা যায়। তারপরে এই অংশটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসের পর এটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের পর এটা হচ্ছে স্টোমাক। তাহলে দেখো ব্যাপারটা, আমরা ওরাল ক্যাভিটি দিয়ে খাবারটা চাবাচ্ছি। ওরাল ক্যাভিটি পর্যন্ত খাবারকে নিয়ে আসার দায়িত্ব তোমার আমার সবার, অর্থাৎ আমরা নিজ দায়িত্বে খাবার কিন্তু উড়ে উড়ে এসে আমার ওরাল ক্যাভিটিতে বসে না। আমাকে নিজেকেই প্লেস করতে হয় খাবারটাকে ওরাল ক্যাভিটিতে। সেটাকে কামড় দিতে হয়, বাইট করতে কি কি করতে হয়, হ্যাঁ, চুইং করতে হয়। তারপর দেখা যায় খাবারটা কিন্তু এমনি এমনি স্টোমাকে চলে আসে। তো তোমাদের কাছে আমার প্রথমে কোশ্চেন, আমি শুধু ওই যে বইয়ের পড়া গদ বেঁধে পড়াতে চাই না, আমি একটু তোমাদের চিন্তা ভাবনা করাতে চাই যে ওরাল ক্যাভিটি থেকে ফুডটা আমার স্টোমাকে আসে, এটা কেন আসে? এটা কি আমরা ঠেলে ঠেলে পাঠাই? ওরাল ক্যাভিটি চিন্তা করো, কিন্তু আমরা কিন্তু ওরাল ক্যাভিটিতে খাবারটাকে চাবানোর পর কোনো একটা কিছু দিয়ে ঘুতা দিয়ে, হ্যাঁ, ঘুতা দিয়ে কিন্তু খাবারটাকে নিচে পাঠাই না। খাবারটা কিন্তু এমনি এমনি আসে। তো কে এমনি এমনি আনে? গ্র্যাভিটি আনে কি? তোমাদের কি মনে হয়? আমাদের যারা স্টুডেন্ট আছে এখানে বলো তো, কি মনে হয়? খাবারটা কি গ্র্যাভিটি নিয়ে আসে? গ্র্যাভিটি টান দিয়ে খাবারটাকে নিচে নামায়? হ্যাঁ, গ্র্যাভিটি কিন্তু আনে না। এই খাবারটা নিচে নামানোর একটা অটোমেটিক সিস্টেম আমাদের শরীরে আছে। আমাদেরকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে মুখে খাবারকে চাবানোর পর সেই খাবারটা যে স্টোমাকে আসবে, এটা আমাদেরকে ঠেলে নামাতে হবে না, গ্র্যাভিটিও এটা করবে না। আমাদের বডি এমন ভাবে তৈরি যাতে খাবারটা অটোমেটিক নিচে নেমে আসে। এটা কিভাবে নিচে নেমে আসে দেখো, প্রথমত দেখতে হবে খাবারটাকে আমরা বলি না, বাংলায় বলি ঢোক গিলা। ঢোক গিলা বলি। এই ঢোক গিলা মানে হচ্ছে খাবারটা এই ওরাল ক্যাভিটি থেকে ফ্যারিংস ইসোফেগাসে চলে আসে। দেখো, ওরাল ক্যাভিটি থেকে ইসোফেগাসে আসবে ভায়া দা ফ্যারিংস। এটা একটা কিন্তু এটাকে বলে ঢোক গিলা। এটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি গ্যাগ রিফ্লেক্স। রিফ্লেক্স সম্পর্কে তোমরা হয়তো পরিচিত। রিফ্লেক্স হচ্ছে এমন সব মুভমেন্ট আমাদের বডির যেটা অটোমেটিক হয়, মানে আমরা ইচ্ছা করে করি না, নন ভলুন্টারি অ্যান্ড অটোমেটিক। ইচ্ছা করে করবো না, অটোমেটিক হবে, ইচ্ছার ছাড়াই হবে। তো দেখো, এই হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স এটা তোমরা মেডিকেলে পড়লে ফার্স্ট ইয়ারে ডিটেল শিখবা কিভাবে গ্যাগ রিফ্লেক্স কাজ করে। বাট দেখো, এখানে যেটা হয়, খাবারটা ওরাল ক্যাভিটি থেকে এসে ফ্যারিংসকে টাচ করলে, ফ্যারিংসে যখন টাচ করে, ফ্যারিংসের যে মাসল গুলো আছে সেগুলোই খাবারকে ঠেলে ইসোফেগাসে পাঠায় দেয়। এটাকে বলা হয় গ্যাগ রিফ্লেক্স। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, গ্যাগ রিফ্লেক্স জিনিসটা কি। একটু যদি চলে আসে, অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন চলে আসতে পারে, তখন তুমি কিন্তু আমার স্টুডেন্টরা ইনশাআল্লাহ এক্সপ্লেন করতে পারবে 2 নম্বরের জন্য এনাফ, যে খাবার ওরাল ক্যাভিটি থেকে, দেখো পয়েন্টগুলো দেখো, ওরাল ক্যাভিটি থেকে আসে ইসোফেগাসে এবং জিনিসটা টেক প্লেস করে হচ্ছে ফ্যারিংস। আরো কথা লিখতে পারো যে যেহেতু এটা অটোমেটিক হয়, তার মানে অবশ্যই এর সাথে আমাদের নার্ভাস সিস্টেমের একটা অ্যাসোসিয়েশন আছে। তো আমাদের যে 9 নম্বর এবং 10 নম্বর নার্ভ আছে, এই দুইটা নার্ভ এখানে হেল্প করে। হ্যাঁ, 9 এবং 10। 9 মানে হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, 10 মানে হচ্ছে ভেগাস। এই 9 কাজ করে এখানে অ্যাফারেন্ট নার্ভ হিসেবে, আর 10 কাজ করে ইফারেন্ট নার্ভ হিসেবে। তোমরা অনেকে বিরক্ত হয়েও না কিন্তু, ভাইয়া এগুলো ইনফো বইয়ের বিভিন্ন জায়গায় দেয়া আছে, এবং আমরা শুধু একটা বই বেস করে পড়াই না, কারণ আমরা দেখতেছি ইদানিং যে অন্যান্য বই থেকে কোশ্চেন দিয়ে ফেলে। তো আমি যেগুলো পড়ার কথা বলি হয়তো গাজী আজমল স্যারের বইয়ে নেই, বা তোমাদের আব্দুল আলিম স্যারের বইয়ে নেই, বাট অন্য বইয়ে থাকতে পারে। তাই দেখো, অ্যাফারেন্ট আর ইফারেন্ট গ্যাগ রিফ্লেক্স, এই গ্যাগ রিফ্লেক্সের মাধ্যমে খাবারটা আসে হচ্ছে ইসোফেগাসে। এবার খাবারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তাকে ইসোফেগাস থেকে স্টোমাকে যেতে হবে। ইসোফেগাস থেকে স্টোমাকে আসার যে প্রসেস, সেটাকে আবার বলা হয় পেরিস্টালসিস।
পেরিস্টালসিস। দেখো দুইটা ডিফারেন্ট জিনিস কিন্তু আমরা শিখলাম, গ্যাগ রিফ্লেক্স আর পেরিস্টালসিস। পেরিস্টালসিস জিনিসটা কি? খাবার যখন ইসোফেগাসে আসছে তখন ইসোফেগাসের যে ওয়াল আছে, লুমেনের যে ওয়াল আছে, সেই ওয়ালে কিন্তু ফুডটা প্রেস করতেছে। তো যখন ফুড ইসোফেগাসের ওয়ালে প্রেস করে তখন ইসোফেগাস ন্যারো ডাউন হয়ে খাবারটাকে পুশ করে নিচে নামিয়ে দেয়। দেখো জিনিসটা কিরকম। আমি ইসোফেগাসের কয়েকটা ছবি আঁকি। দেখো মনে করো তোমার ফুডটা এই জায়গায় আছে, তো যখন এই জায়গায় ফুড আছে তখন কি হবে? ও লুমেনের যে এলাকায় আছে সেই এলাকার যে ওয়ালটা, সেই ওয়ালে সে প্রেস করতেছে, দেখো এভাবে চাপ দিচ্ছে। চাপ দিলে যে ঘটনাটা ঘটবে ওই এলাকাটা আমি নেক্সট ছবিতে দেখাই। ওই এলাকার যে তোমার মাসলটা আছে সেই মাসলটা কিন্তু এরকম কনস্ট্রিক্ট হবে। কনস্ট্রিক্ট হলে দেখো যখন চাপ দিবে ফুডটা নিচে চলে আসবে, তাই না? নিচে চলে আসলো। এখন দেখো নিচে আসছে না ফুডটা, এখন কিন্তু ফুড এই এলাকার যে ওয়ালটা আছে সেই ওয়ালে চাপ দিবে। চাপ দিলে কি হবে? দেখো চাপ দিলে আগের এলাকাটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে, বাট যে এলাকা চাপ দিছে ওই এলাকা ন্যারো ডাউন হবে, হইলে ওই এলাকার ফুড আবার নিচে চলে আসবে। ব্যাপারটা বুঝছো কিনা? হ্যাঁ। তারপরে দেখো আবার মানে খেয়াল করো যে ফুড যখন যেই পোর্শনে থাকে সেই পোর্শনে একটা তোমার ল্যাটারাল একটা প্রেসার দেয়, দিলে সেই পোর্শনটাও ফুডকে একটা রিয়াকশন দেয়, আবার ফুডকেও প্রেসকে ফুড আবার নিচে পড়ে যায়, আবার নিচে পড়ে। দেখো ফুড যখন এখানে ছিল তখন সে ওইখানে প্রেস করছে, এখানে থাকার সময় এখানে প্রেস করতেছে, এখানে থাকলে এখানেও প্রেস করবে। অর্থাৎ একটা ফুড যেখানে সিচুয়েটেড আছে তার ল্যাটারালি সে প্রেসার দেয়, এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের যে লুমেন আছে সেই মানে ইসোফেগাসটাও ফুডকে প্রেস করে, যার ফলে ফুড চাপ খেয়ে নিচে নেমে আসে। এই প্রসেসকে বলা হয় পেরিস্টালসিস। তো আফটার গ্যাগ রিফ্লেক্স অ্যান্ড পেরিস্টালসিস, এই যে তোমার ফেরিংস এবং ইসোফেগাসে তো কোনো ডাইজেশন হয় না, কোনো অ্যাবজর্পশনও হয় না, ফুড চলে আসে স্টোমাকে। তো স্টোমাক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা স্টোমাকের ক্লাসটা 2 ধাপে নিছি, বাংলা ভার্সনের জন্য, ইংলিশ ভার্সনেও 2 ধাপে নিব। তো আশা করি ইংলিশ ভার্সনের ক্লাসটা আরো ভালো হবে। তো দেখো এখানে তোমার প্রথম ক্লাসে আমরা দেখব জাস্ট স্টোমাকের স্ট্রাকচারটা, আর সেকেন্ড ক্লাসে আমরা দেখব হচ্ছে ডাইজেশন ইন স্টোমাক, অর্থাৎ স্টোমাকের ভিতরে কিভাবে ডাইজেশন হয় সেটা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে ডিসকাস করব। তাহলে আজকে আমরা প্রথমে দেখব স্ট্রাকচার অফ স্টোমাক। স্ট্রাকচার অফ স্টোমাক, ওকে? স্টোমাকের পাকস্থলীর গঠন। তাহলে আসো আমাদের স্টোমাকটা আমরা দেখি। ছবি আঁকলাম স্টোমাকের, এই হচ্ছে আমাদের স্টোমাক। এখন এই যে স্টোমাক আছে, স্টোমাকের একটা এন্ট্রি আছে আর একটা এক্সিট আছে। হ্যাঁ, একটা এন্ট্রি আছে, একটা এক্সিট আছে, মানে স্টোমাকে ঢোকার একটা রাস্তা আছে, প্যাসেজ আছে, আবার বের হওয়ার একটা প্যাসেজ আছে। তো এই যে ঢোকার যে রাস্তা, এই এলাকাটা, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। আর বের হওয়ার যে রাস্তা যেটা এখানে আছে এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। আচ্ছা, তো এই যে স্টোমাকটা আমাদের বডির কোথায় আছে? স্টোমাক আছে আমাদের বডির অ্যাবডোমেনে, অ্যাবডোমেনের লেফটে। থোরাক্সে না কিন্তু, আবার অ্যাবডোমেনে আছে, অ্যাবডোমেনের লেফটে আছে, লেফট সাইডে কিন্তু। তো লেফট সাইডে খেয়াল করো, যেহেতু স্টোমাক লেফট সাইডে আছে অ্যাবডোমেনে, অ্যাবডোমেনের উপরে কি আছে? থোরাক্স আছে। থোরাক্সের লেফটে আবার কে থাকে? স্লাইটলি লেফটে থাকে হচ্ছে আমাদের হার্ট। তাহলে দেখো এই যে স্টোমাক, স্টোমাকের উপরে আছে হচ্ছে হার্ট। অনেক সময় কিন্তু হয় যে স্টোমাকে সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম, বাট হার্ট বার্ন বলে সেটাকে। হার্ট বার্ন মানে কিন্তু এই না যে আমাদের হার্টে ফায়ার লাগছে, আগুন ধরছে, তা না কিন্তু। হার্ট বার্ন মানে কিন্তু ঝামেলা স্টোমাকে। আচ্ছা, দেখো আমরা হার্টকে কিন্তু কার্ডিয়া বলে থাকি। দেখো কার্ডিওলজিস্ট যারা আছেন তারা কিন্তু হার্টের ডক্টর। তো কার্ডিয়া মানে হচ্ছে হার্ট। তাহলে পাকস্থলীর যেই প্যাসেজটা হার্টের দিকে আছে সেটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার, আর নিচের এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। ওকে, তাহলে দেখো এন্ট্রিকে বলা হচ্ছে
কার্ডিয়াক স্ফিংটার, এক্সিট রুটকে বলা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এটাকে কার্ডিয়া বলার কারণ এটা হার্টের নিচে থাকে, তাই হার্টের সাথে খুব কাছাকাছি থাকে, অ্যাডজাসেন্ট থাকে। এবার আমরা চলে আসলাম স্টোমাকে। স্টোমাকে আসলে আমি স্টোমাকে দেখো একটা হাম্পের মতো আছে, বুফালো হাম্প থাকে না, মহিষের হাম্প থাকে, হ্যাঁ হাম্পের মতো, বাংলায় কুচ বলে একটা আছে। তো এই যে উপরে যে হাম্পটা দেখতে পারতেছো, এই হাম্পের নাম কি? স্টোমাকের উপরে হাম্পের নাম কি বলো তো? এই হাম্পের নাম হচ্ছে ফান্ডাস। এই হাম্পের নাম হচ্ছে কি? ফান্ডাস। ফান্ডাসের পর এই যে পোর্শনটা স্টোমাকের মেজর যে পোর্শনটা, এটাকে বলা হয় স্টোমাকের বডি। এটাকে বলা হয় স্টোমাকের কি? বডি বলা হয়। দেখো বডি কিন্তু এখানে শেষ হয়ে যায়, এখানে কিন্তু সার্টেন কিছু পয়েন্ট আছে যেটা দিয়ে আমরা বডিকে ইন্ডিকেট করি যে এখান থেকে এই পর্যন্ত বডি। তো এগুলো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে দরকার নেই, এগুলো তোমরা কিছুদিন পর যারা ডক্টরি পড়বা তাদের হচ্ছে এগুলো দরকার হবে। আচ্ছা, এই যে শেষ পোর্শনটা আছে, দেখো শেষ যে পোর্শনটা আছে বডির পরে, এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে পাইলোরাস। এই পোর্শনটাকে বলা হয় কি? পাইলোরাস। এটাকে বলা হয় হচ্ছে পাইলোরাস। এই যে পাইলোরাস আছে, এই পাইলোরাসকে আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি। দেখো পাইলোরাসের যে ইনিশিয়াল পোর্শনটা আছে সেটা কিন্তু অনেকটা সোলেন, মানে একটা চেম্বারের মতো দেখতে, বাট লেটার পোর্শনটা কিন্তু অনেকটা ন্যারো ডাউন হয়ে আসছে। তাহলে খেয়াল করো, আমি কিন্তু এই পাইলোরাসকে দুইটা পোর্শনে ভাগ করে ফেলতে পারি। দেখো এই যে ইনিশিয়াল পোর্শনটা, প্রথম যে পোর্শনটা, এটা কিন্তু দেখতে অনেকটা চেম্বারের মতো, হ্যাঁ এটা ঘরের মতো দেখতে, অনেকটা সোলেন, খেয়াল করে দেখো। আর পরের পোর্শনটা কিন্তু অনেকটা ন্যারো ডাউন হয়ে আসছে, চিকন হয়ে আসছে, এটা পাইপের মতো দেখতে। তো এই যে যেই পোর্শনটা হচ্ছে তোমার সোলেন, অনেকটা বড় মোটা, এই পোর্শনটাকে বলা হয় পাইলোরিক অ্যান্ট্রাম। পাইলোরিক অ্যান্ট্রাম। আর তারপরের যে পোর্শনটা যেটা অনেকটা চিকন, হ্যাঁ পাইপের মতো, এটাকে বলা হয় পাইলোরিক ক্যানেল। হ্যাঁ নলের মতন অনেকটা দেখতে, তাই বলা হয় পাইলোরিক ক্যানেল। এবং এই পাইলোরিক অ্যান্ট্রাম আর পাইলোরিক ক্যানেলকে একত্রে বলা হয় হচ্ছে পাইলোরাস। তো এই রিজিয়নটার নাম হচ্ছে পাইলোরাস, আর এই উপরের রিজিয়নটার নাম হচ্ছে কার্ডিয়া। বুঝতে পারছি কিনা? তাহলে এটা হচ্ছে স্টোমাকের এক্সটার্নাল স্ট্রাকচার। এখানে আরেকটু একটু খেয়াল করো যে ফুড, তোমরা কি বলতে পারো কিনা যে ফুড পাস করে কোন রাস্তা দিয়ে? ফুডের প্যাসেজ কোনটা আমাদের স্টোমাকে? ফুডের প্যাসেজ কোনটা? দেখো ফুড এন্টার করে আমাদের স্টোমাকে হচ্ছে কি দিয়ে? কার্ডিয়াক স্ফিংটার দিয়ে। এটা হচ্ছে এন্ট্রি রুট, কার্ডিয়াক স্ফিংটার দিয়ে এন্টার করে। এন্টার করার পর এই ফুডটা কই যাবে? বডিতে না ফান্ডাসে? বলো তো, বডিতে যাবে না ফান্ডাসে? খাবারটা ঢোকার পর বডিতে যাবে। একটা জিনিস মনে রাখবা, ফুড নেভার রিচ দ্য ফান্ডাস। ফুড নেভার রিচ দ্য ফান্ডাস। এই ফান্ডাসটা অলওয়েজ বিভিন্ন রকম ফান্ডিক গ্যাস দ্বারা ফিল করা থাকে, ফান্ডিক গ্যাস থাকে এর মধ্যে, বিভিন্ন রকম গ্যাস থাকে, এটা কখনোই এখানে ফুড রিচ করে না। খাবার কখনোই ফান্ডাসের ভিতর ঢুকে না, ওখানে জাস্ট বাতাস থাকে, ফান্ডিক গ্যাস বলা হয়। ফান্ডাসে কিন্তু ফুড যাবে না। ফুড তুমি, অনেক সময় আমরা বলি যে খেতে খেতে পেট ভরায় ফেলছি, যে বলে যে আমার পেট ভরে গেছে, হ্যাঁ টইটুম্বুর হয়ে গেছে, ও কিন্তু মিথ্যা কথা বলছে। বিকজ অলওয়েজ ফান্ডাস ফাঁকা থাকে, ফান্ডাসে বাতাস থাকে, জাস্ট ফান্ডাসে কখনোই ফুড রিচ করতে পারে না। দেখো কার্ডিয়াক স্ফিংটার দিয়ে খাবারটা এন্ট্রি নেবার পর ও কিন্তু বডিতে চলে যায়, এবং তুমি যতই খাও না কেন ফুড কখনোই ফান্ডাসে রিচ করবে না। ফান্ডাস অলওয়েজ এমটি থাকবে, অর্থাৎ গ্যাস দ্বারা ফিল করা থাকবে। বডির পরে যাবে পাইলোরিক অ্যান্ট্রামে, পাইলোরিক অ্যান্ট্রামের পর পাইলোরিক ক্যানেলে। পাকস্থলীর সাথে খাবারের বোঝাপড়া প্রায় শেষ। এখন খাবারটা পাইলোরিক স্ফিংটার দিয়ে, অর্থাৎ এক্সিট রুট দিয়ে স্টোমাক থেকে বেরিয়ে যাবে। স্টোমাক থেকে বেরিয়ে যাবে হচ্ছে ডিওডেনামে, আমরা জানি নিচে আছে হচ্ছে ডিওডেনাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ স্টোমাক। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। এখন এই যে স্টোমাক আছে, এই স্টোমাকে দুইটা কার্ভেচার দেখা যায়। দেখো স্টোমাকটা কিন্তু বাইরের দিকেও কার্ভ, ভিতরের দিকেও কিন্তু কি ভাইয়া? কার্ভ, তাই না? তো এই যে ভিতরের দিকে যে কার্ভ, এটাকে বলা হয় লেসার কার্ভেচার। লেসার কার্ভেচার। কেন লেসার বলা হচ্ছে? বিকজ এটা কিন্তু ছোট, দেখো এইটুকু, বাট এই যে বড় করে এটাকে বলা হয় গ্রেটার
কার্ভেচার, দেখো লেসার কার্ভেচার থাকে হচ্ছে তোমার রাইট সাইডে, এটা কিন্তু এদিকে রাইট সাইডে থাকে, হ্যাঁ রাইটে থাকে। আর লেসার গ্রেটার কার্ভেচার থাকে হচ্ছে লেফটে। লেসার কার্ভেচারটা দেখো কিরকম হয়, কনকেভ, দেখছো কনকেভ, অবতল, কনকেভ। আর আমাদের গ্রেটার কার্ভেচার যেটা, এটা কিন্তু থাকে হচ্ছে কনভেক্স, উত্তল, উঁচু হয়ে আছে, উত্তল। আর এটা হচ্ছে অবতল বা কনকেভ। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কিনা স্ট্রাকচার অফ স্টোমাকটা, হ্যাঁ বডি, ফাইলোরিক অ্যান্ট্রাম, কনভেক্স, কনকেভ সব ক্লিয়ার কিনা, এটুকু সবার কাছে ক্লিয়ার? এটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার অফ স্টোমাক। এখন আমি এখানে আরো কিছু কথা একটু বলতে চাই স্টোমাকের সাথে রিলেটেড, যেটা আমি সামনে আবারও পড়াবো, বাট এখন আবারও বলে রাখতে চাই। আমরা যদি স্টোমাকের খুলে ফেলি, আমরা অনেক সময় কোরবানির সময় গরু কোরবান করলে দেখি ভিতরে স্টোমাক দেখা যায়। তো এই যে স্টোমাক আছে, এই স্টোমাকের ভিতরে দেখবে কতগুলো ভাঁজ থাকে, দেখছো কিনা, ঢেউ খেলানো ভাঁজ থাকে, হ্যাঁ ভাঁজ থাকে। এই ভাঁজগুলা কি বলা হয়? এই ভাঁজগুলোকে বলা হয় রুগী। তো পরীক্ষায় কিন্তু প্রায় এমসিকিউ আসে যে রুগী কোথায় দেখা যায়, হোয়ার রুগী ইজ ফাউন্ড, রুগী ইজ ফাউন্ড ইন দ্য স্টোমাক, নো ডাউট পরীক্ষা আসলে অ্যান্সার করবা। বাট এই রুগী জিনিসটা কি? আমি তোমাদের যেটা চাচ্ছি পড়ালেখাকে ওই যে মাথার মধ্যে বোঝা না, নির্যাতন করতে চাচ্ছি না। একটা জিনিস না বুঝে মেমোরাইজ করা আর তোমাকে মেন্টালি টর্চার করা একই কথা। তোমাকে যে বলে যে এই যে এক গাদা জিনিস মুখস্থ করো, আর যে তোমাকে মেন্টালি টর্চার করে, দুইজনে কিন্তু সমানভাবে পাপী। হ্যাঁ, না বুঝে মেমোরাইজ করতে বলা আর মেন্টালি টর্চার করা আমার মনে হয় কাছাকাছি জিনিস, খুব একটা তফাৎ এদের মধ্যে নেই। এবং যারা এগুলো করে তাদের একই রকম শাস্তি হওয়া উচিত, হ্যাঁ পানিশমেন্ট সেম হওয়া উচিত। আমাদের একটু বোঝা উচিত রুগী জিনিসটা কি। তো এই রুগী বুঝতে আমাদের আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রুগীর পাশাপাশি ভিলাই, আর একটা হচ্ছে মাইক্রোভিলাই। রুগী, ভিলাই আর হচ্ছে মাইক্রোভিলাই। তো আমরা যদি একটু স্টোমাকের স্ট্রাকচারে যাই বা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের স্ট্রাকচারে যাই, আমরা কি দেখব? আমরা স্ট্রাকচারে গেলে দেখব ওখানে মোটামুটি 4টা লেয়ার আছে। এগুলো নিয়ে কিন্তু আমি বললাম আমি সামনে ডিটেইলস দেখাবো। 4টা লেয়ার আছে, এরকম 4টা লেয়ার, 2 3 4, হ্যাঁ 4টা লেয়ার মনে করো। একেবারে ভিতরের লেয়ারটা হচ্ছে মিউকোসা, তারপরে হচ্ছে সাবমিউকোসা, তারপরে হচ্ছে মিউকোসা, সাবমিউকোসা, তারপরে হচ্ছে তোমার মাসেল লেয়ার, তারপরে হচ্ছে সেরোসা। এই 4টা লেয়ার আছে, হ্যাঁ মিউকোসা, সাবমিউকোসা, মাসেল আর হচ্ছে সেরোসা। তো ঘটনা হচ্ছে এই যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলোতে যে ফোল্ডিং দেখা যায়, সেই ফোল্ডিং গুলোরই নাম কখনো রুগী হয়, কখনো ভিলাই হয়, কখনো মাইক্রোভিলাই হয়। বুঝতে পারছি কিনা? তো আমি একটু এখানে, আমাকে যেহেতু বোর্ডটা ছোট একটু মুছতে হবে এই জায়গাটা, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্টোমাকের স্ট্রাকচারটা নিয়ে রাখো। আচ্ছা ডান। তাহলে দেখো আমি একটু জিনিসটা দেখাই এখানে। দেখো প্রথমে আমি মাইক্রোভিলাই দেখাবো। মাইক্রোভিলাই জিনিসটা কি? আমাদের যে সেল আছে, এই সেলের মধ্যে কিছু এরকম প্রজেকশন থাকে, সেলের মধ্যে প্রজেকশন। এই বড় একটা সেল, এই সেলের মধ্যে দেখো নিউক্লিয়াস আঁকলাম, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া আঁকলাম, হ্যাঁ তারপরে কি কি থাকে না আরো সেলে। তো একটা সেল থেকে কিছু এরকম প্রজেকশন বের হয়, এই প্রজেকশন গুলোকে বলা হয় মাইক্রোভিলাই। এই প্রজেকশন গুলোকে বলা হয় কি ভাইয়া? মাইক্রোভিলাই। একটা সেল থেকে যে সার্টেন প্রজেকশন গুলা বের হয়ে আসে এটাকে বলা হয় মাইক্রোভিলাই। এখন এই সেলগুলা, এই এপিথেলিয়াল সেলগুলা থাকে হচ্ছে মিউকোসায়। কই থাকে দেখো তো ভাইয়া? মিউকোসাতে থাকে। কোথায় থাকে? মিউকোসাতে থাকে। এবার মিউকোসা একটা বেজমেন্ট মেমব্রেনের উপর আছে না? আমরা জানি অনেকগুলা সেল যার উপর থাকে এটাকে বলা হয় বেজমেন্ট মেমব্রেন। দেখো এটা মনে করো একটা বেজমেন্ট মেমব্রেন, এর উপরে এভাবে এপিথেলিয়াল সেলগুলা সাজানো থাকে, এবং এই এপিথেলিয়াল সেলগুলোর উপরে আছে হচ্ছে কি ভাইয়া দেখো তো, এরকম মনে করো মাইক্রোভিলাই আছে। কি আছে? এরকম মাইক্রোভিলাই আছে। ওকে, আমি কিন্তু এখন মাইক্রোভিলাই গুলোকে এরকম ছোট, এই যে এটা যে জিনিস, এটা একই জিনিস।
এটা যে জিনিস এটা একই জিনিস, কোনো ডিফারেন্ট নাই কিন্তু। হ্যাঁ, এই যে এই প্রজেকশন গুলাই আমি এখানে এইরকম দেখাই দিচ্ছি। ওকে, একই সেম থিং। এখন দেখো এই যে বেসমেন্ট মেমব্রেনটা আছে, মনে করো আমাদের মিউকোসার বেসমেন্ট মেমব্রেন, এটা এরকম প্লেন হইতে পারে, আবার এটা কিন্তু অনেকটা ফোল্ডেডও হইতে পারে। তার মানে দেখো অনেক সময় এমন হইতে পারে যে এই বেসমেন্ট মেমব্রেনটা ফোল্ড হয়ে গেছে, এরকম ফোল্ড হয়ে গেছে, এবং এখানে এইভাবে সেলগুলা আছে। ফোল্ড হয়ে মানে মিউকোসাটাই ফোল্ড হয়ে গেছে। আমি যদি এখানে ছবিতে দেখাই, ছবিটা হবে দেখতে একটা এইরকম। অর্থাৎ দেখো এই যে মিউকোসা লেয়ার, একেবারে ইনার মোস্ট যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ফোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এই যে মিউকোসাতে যে ফোল্ড হয় এই ফোল্ডকেই বলা হয় ভিলাই। কি বলে ভাইয়া? ভিলাই বলে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? মিউকোসাতে যে ফোল্ড থাকে, দেখো সেল সারফেসে যে ফোল্ড থাকে, সেলের মেমব্রেনে যে ফোল্ড থাকে বা প্রজেকশন থাকে, সেটাকে বলা হয় মাইক্রোভিলাই। আর এই সেলগুলা কোথায় অবস্থান করতেছে, কোথায় সিচুয়েটেড? একটা মিউকোসাতে সিচুয়েটেড। তো এই মিউকোসার মধ্যে যদি ফোল্ড থাকে, দেখো ভাঁজ হয়ে গেছে, যে এখানে ছবিটা দেখাই, এটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এটা কি বলা হয়? কি মাইক্রোভিলাই, সরি এটাকে বলা হয় ভিলাই। হ্যাঁ, এই যেটা হচ্ছে ভিলাই, আর এগুলো হচ্ছে মাইক্রোভিলাই। তো এই ভিলাই এবং মাইক্রোভিলাইয়ের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের আবার একটা নাম আছে, এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। এই ব্রাশ বর্ডার আমরা পাই হচ্ছে ইলিয়ামে। ব্রাশ বর্ডার পাওয়া যায় ইলিয়ামে। এই যে ইলিয়াম বানান মনে করাই দিলাম, ILEUM পড়াইছে কিন্তু তোমাদের। হ্যাঁ, ILIUM হচ্ছে বোন, আমাদের হিপ বোন, আর ILEUM হচ্ছে আমাদের ইন্টেস্টাইন। তাহলে মাইক্রোভিলাই হচ্ছে একটা সেলের প্রজেকশন, আর ভিলাই হচ্ছে মিউকোসার প্রজেকশন। এন্ড রুগী জিনিসটা কি? রুগী হচ্ছে আরো ডিপ ফোল্ডিং। মানে দেখো, মনে করো এই যে ফোল্ডটা, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে ফোল্ডটা, এই ফোল্ডিংটা যদি মিউকোসার সাথে সাব মিউকোসাকেও ইনভলভ করে, দেন ইটস কল্ড রুগী, নট বিফোর দ্যাট। তার মানে দেখো ব্যাপারটা কিরকম, যদি এমন হতো যে এই যে ফোল্ডিংটা দেখো আমার মিউকোসাতে হয়েছে না, আবার সাব মিউকোসাতেও হয়ে গেছে, দেন ইট উইল বি কল্ড তোমার রুগী। এটাকে বলা হয় রুগী। এই নিচেরটা হচ্ছে রুগী, আর উপরেরটা হচ্ছে ভিলাই। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে মিউকোসাতেও ফোল্ডিং আছে, আবার সাব মিউকোসাতেও ফোল্ডিং হয়েছে। তার মানে এটা হচ্ছে আরো ডিপ ফোল্ডিং। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? তাহলে দেখো সেলের সারফেসে যে ফোল্ডিং থাকে সেটাকে বলা হয় মাইক্রোভিলাই, মিউকোসাতে যে ফোল্ডিং থাকে সেটাকে বলা হয় ভিলাই, এবং এই ফোল্ডিংটা যদি মিউকোসার পাশাপাশি সাব মিউকোসাকে ইনভলভ করে সেটাকে বলা হয় রুগী। রুগী পাওয়া যায় অনলি স্টোমাকে, এবং এই রুগী কিন্তু পার্মানেন্ট। এই ফোল্ডিংটা কিন্তু কখনো ডিসঅ্যাপিয়ার করে না, অলওয়েজ থাকে, অলওয়েজ কিন্তু এখানে প্রেজেন্ট থাকে। ইভেন যদি একটা প্রাণী মারাও যায়, একটা গরু মারা গেছে, তোমরা দেখবা গরু কোরবানির পর মারা গেছে, তারপরও ফোল্ডিংটা কিন্তু এখানে আছে, রয়ে গেছে। মানে এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে না, এটা অলওয়েজ প্রেজেন্ট থাকে, বিকজ এটা অনেক ডিপ ফোল্ডিং, অনেক ডিপ একটা ফোল্ডিং। তো দেখো এখানে ভিলাই যখন আমি বলছি, ফোল্ডিংটা শুধু মিউকোসাতে, বাট সাব মিউকোসাতে দেখো ফোল্ডিং নাই, সাব মিউকোসা কিন্তু স্ট্রেট আছে। বাট রুগীতে মিউকোসাও ফোল্ডেড, সাব মিউকোসাও ফোল্ডেড। ইভেন অনেক সময় দেখা যায় এই সাব মিউকোসার ভিতরে মাসেল গুলা বেশি ঢুকে গেছে এইভাবে। হ্যাঁ, মাসেল গুলা এরকম ঢুকে যায়। হ্যাঁ, মাসেলকেও ইনভলভ করে ফেলতে পারে। এই জন্য কিন্তু এটা, যেহেতু মাসেলকেও ইনভলভ করে, সেই কারণে কিন্তু এটা সহজে মানে এটা ডিজেপার করে না কখনোই। এই বুঝতে পারছো কিনা? তোমরা যদি বুঝো ওরাও বুঝবে। তাই বুঝতে পারছো ভিলাই, মাইক্রোভিলাই আর রুগী জিনিসটা কি? এই রুগী আমরা কোথায় পাবো? অনলি রুগী কই পাবো? স্টোমাকে পাবো। ভিলাই কই পাবো? ভিলাই পাবো ইলিয়ামে বেসিক্যালি, অন্যান্য জায়গায়ও আছে বাট ইলিয়ামে প্রিডমিনেন্টলি থাকে। আর মাইক্রোভিলাই যেটা যে কোনো সেলে থাকতে পারে, যে কোনো সেলের মধ্যেই সেল মেমব্রেনের প্রজেকশনকে আমরা কিন্তু মাইক্রোভিলাই বলতে পারি। তো আমরা আশা করি আমরা স্টোমাকের এক্সটার্নাল স্ট্রাকচার এবং ইন্টারনাল মানে মরফোলজিটা বুঝতে পারছি। আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে স্টোমাকের আরো ডিপে যাব এবং স্টোমাকে কিভাবে ডাইজেশন হয় সে ব্যাপারে শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের ব্যাপারটা একটু কনসিডার করবে। ধন্যবাদ সবাইকে।